আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, মারুফ একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা 2024-এর তৃতীয় ধাপ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের যে প্রশ্ন পরীক্ষাতে এসেছিল 42টা প্রশ্ন আমরা ব্যাখ্যা সহ সমাধান করেছি। আজকে আমরা ক্লাস নাম্বার 5-এ চলে এসেছি, যেখানে আমরা 43 থেকে শুরু করব। দেখেন, আমাদের 43 নম্বর প্রশ্নে বলা হয়েছে চাঁদ দেখা যাচ্ছে, এই বাক্যে কোন বাচ্যের প্রয়োগ ঘটেছে। তো চাঁদ দেখা যাচ্ছে, এটা হচ্ছে মূলত হচ্ছে কর্মকর্তৃ বাচ্য। এটা হচ্ছে কি কর্মকর্তৃ বাচ্য। এখন প্রশ্ন থেকে যায় যে ভাই, এই কর্মকর্তৃ বাচ্যটা আসলে কি জিনিস। এটা হলো, এক কথায় মনে রাখবেন যে যে বাক্যে, হ্যাঁ, যে বাক্যে কর্মপদ, যে বাক্যে কর্মপদই কর্তৃস্থানীয় বাক্য গঠন করে, কর্তৃস্থানীয় বাক্য গঠন করে তাকে কর্মকর্তৃবাচ্য বলা হয়। আচ্ছা, এখন এই যে কর্মকর্তৃবাচ্য, যেমন দেখেন চাঁদ দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এই চাঁদটা কিন্তু কর্তৃস্থানীয়, মানে কর্তৃর জায়গায় বসেছে। এবং এটা কিন্তু দেখেন কি দেখা যাচ্ছে, আমরা জানি যে কি দিয়ে প্রশ্ন করলে কিন্তু অ্যান্সারটা আমরা পাই হচ্ছে কর্মপদ, মানে অবজেক্ট পাই। তো সেক্ষেত্রে এটা কিন্তু বসেছে কোথায় ভাই, কর্তৃস্থানীয় বাক্য এটা গঠন করছে, যার ফলে এটাকে আমরা বলবো হচ্ছে কর্মকর্তৃবাচ্য। কর্মকর্তৃবাচ্য এরকম আরো কিছু এক্সাম্পল যেগুলো পরীক্ষাতে বারবার আসে, এগুলো একদম ঠোঁটস্থ করে ফেলবেন, পরীক্ষাতে বারবার আসতে আমরা দেখি। এক নাম্বার, যেমন বিষয়টি ভালো শোনায় না। এক নাম্বারটা কি, যে বিষয়টি ভালো শোনায় না, বিষয়টি ভালো শোনায় না। দুই নাম্বার আমরা বলতে পারি যে বাঁশি বাজে এই মধুর লগনে, এটাও পরীক্ষাতে আসে। বাঁশি বাজে এ মধুর লগনে, বাঁশি বাজে এই মধুর লগনে। আর তিন নাম্বারটা আমরা যদি বলি যে ফুল ফোটে, ফুল ফোটে, ফুল ফোটে। এই তিনটা হচ্ছে বেশি করে পড়বেন। তো সেক্ষেত্রে এই তিনটাকে আমরা বলবো হচ্ছে কর্মকর্তৃবাচ্যর উদাহরণ। এরপরে চলেন 44 নম্বর কোশ্চেনে চলে যাব। 44 নম্বর কোশ্চেন আমাদের হচ্ছে একটা ম্যাথ দেওয়া আছে, যেখানে বলছে যে একটি বৃত্তের ব্যাস একটি বৃত্তের ব্যাস 20% বাড়ানো হলে, একটি বৃত্তের ব্যাস 20% বাড়ানো হলে এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। দেখেন, এখানে এই যে কোনো ব্যাস, বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধের কথা বললে, তাছাড়া আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের কথা বললে, তো সেক্ষেত্রে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করি, x+y+xy কত, xy ভাগ হচ্ছে 100। এখন কথা হচ্ছে যে ভাইয়া, বৃদ্ধির কথা বললে প্লাস হয় মানটা, আর হ্রাসের কথা বলে মাইনাস হয়। তাহলে 20% বাড়ানোর কথা বলছে মানে +20, তাহলে এখানে এক্স এর মান +20, ওয়াই এর মানও +20, প্লাস দিয়ে 20 × 20 ভাগ ভাগ কত, 100। তাহলে 20 20 যোগ করলে আমরা পাই হচ্ছে 40, প্লাস এখানে দেখেন শূন্য শূন্য কেটে দেন, শূন্য শূন্য কেটে দিলে পাবেন 2 × 2 = 4, যেখান থেকে আমরা পাবো হচ্ছে 44%। এই অ্যান্সারটা যদি -44 হইতো আমরা বলতাম 40% হ্রাস পাই, কিন্তু যেহেতু প্লাস বের হয়েছে, তার মানে আমরা বলবো যে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কত বলেন তো, ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 44%। ম্যাথটা বারবার পরীক্ষাতে আসে। এরপর আসেন 45 নম্বর কোশ্চেনটা আমাদেরকে বলছে যে জরা, এই জরা শব্দের বিপরীত শব্দ কোনটি, জরা শব্দের বিপরীত শব্দ কোনটি। তাহলে বিপরীত শব্দ থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষাতে আসবে, এটা মাস্ট, অনেক ভালো করতে হবে। এই জরা শব্দটার বিপরীত শব্দ বলা হয় হচ্ছে যৌবন। জরা শব্দের বিপরীত শব্দ হচ্ছে যৌবন। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ আমরা একটু জেনে রাখার চেষ্টা করব। যেমন দেখেন, 1 নাম্বার পরীক্ষাতে আসে যে আকুঞ্চন, আকুঞ্চনের বিপরীত শব্দ কি, আকুঞ্চনের বিপরীত শব্দ হচ্ছে প্রসারণ, আকুঞ্চন প্রসারণ। যদি আমি 2 নাম্বার বলি আর কি, যেমন হচ্ছে দেখেন সংহত, সংহতের বিপরীত শব্দ আমরা বলি হচ্ছে বিভক্ত, বিভক্ত। 3 নাম্বারটা আমরা যদি বলি যে হত, হত মানে মনে রাখবেন এটার বিপরীত শব্দ হচ্ছে জীবিত। এটা কি হবে বলেন তো, জীবিত হবে। চতুর্থ যদি আমি বলি যে সংযত, তাহলে সংযতটা হবে হচ্ছে অসংযত। কি হবে বলেন তো, অসংযত হবে। এই চারটা একটু ভালো করে পড়ার চেষ্টা করবেন, তাইলে আমাদের দেখেন একসাথে আমরা 5টা বিপরীত শব্দ পড়ে ফেললাম। তাহলে জরা শব্দটার বিপরীত শব্দ হচ্ছে যৌবন, জরা যৌবন। আকুঞ্চন প্রসারণ, সংহত বিভক্ত, হত জীবিত, সংযত অসংযত। এই জায়গাটা অবশ্যই আমরা মনে রাখার চেষ্টা করব। এরপরে আসেন পরবর্তী যে কোশ্চেনটা 46 নাম্বার। 46 নম্বরে বলা হয়েছে যে অ্যান অ্যাডভার্ব ডাজ নট মডিফাই। দারুণ একটা সহজ কোশ্চেন, কোনো জটিল কোনো কিছু এখানে বলা হয় না। অপশন এতে বলছে হচ্ছে ভার্ব,
অপশন বিতে বলছে হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব। অপশন সিতে বলছে হচ্ছে নাউন। অপশন ডিতে বলছে হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। এখন দেখেন এখানে বলছে যে অ্যাডভার্ব আসলে কোন নাও মানে কোন পার্টস অফ স্পিচকে মডিফাই করে না, ডাজ নট মানে করে না। আমরা জানি যে অ্যাডজেক্টিভ কি করে, অ্যাডজেক্টিভ হচ্ছে আপনার মূলত নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তাকে অ্যাডজেক্টিভ বলে। আচ্ছা, তাহলে ভার্ব কি? ভার্ব কিন্তু আসলে ভার্ব হচ্ছে আপনার সরি অ্যাডভার্ব। এই অ্যাডভার্বটা হচ্ছে আপনার এই দুইটা ছাড়া, নাউন প্রোনাউন ছাড়া বাকিগুলোকে কিন্তু মডিফাই করতে পারে। যেমন হচ্ছে নাউনকে করে, প্রোনাউনকে করে, অ্যাডজেক্টিভকে করে, হ্যাঁ ভার্বকে করে, এবং অ্যাডভার্বকে করে। অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করতে পারে আর ভার্বকে বল করে। তাহলে সেক্ষেত্রে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে কিন্তু কি অ্যাডজেক্টিভ। তাহলে এখানে অ্যান্সারটা অবশ্যই আমাদের কি হবে বলেন তো? নাউন হবে। নাউন কেন হবে? কারণ এটা তো আপনার হচ্ছে অ্যাডজেক্টিভ মডিফাই করে এটা। এখানে বলছে যে অ্যাডভার্ব ডাজ নট মডিফাই, মানে অ্যাডভার্ব কাকে মডিফাই করতে পারে না? নাউন বা প্রোনাউনকে পারবে না। নাউন বা প্রোনাউনকে করবে হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এটা বাদে বাকি যেগুলো আছে সেগুলোকে কিন্তু অ্যাডভার্ব মডিফাই করতে পারে, যার ফলে ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব মডিফাই করে, কিন্তু এখানে ডাজ নট বলার কারণে এটা অ্যান্সারটা হবে হচ্ছে না। এরপরে আসেন পরের যে কোশ্চেনটা বলছে, দেখেন পরের 47 নম্বর কোশ্চেন বলছে যে ব্যায়াম, ব্যায়ামে শরীর ভালো থাকে, ব্যায়ামে শরীর ভালো থাকে, ব্যায়ামে শরীর ভালো থাকে। এই যে এখানে ব্যায়ামের নিচে দাগ আছে, বলছে যে এটা কোন কারকে কোন বিভক্তি। ভাই একদম সিম্পলি মনে রাখবেন, সেটা হলো যে কোনো করণ, আমরা যে করণ কারক বলি না, এই করণ কারকের মানে হচ্ছে যে যন্ত্র বোঝায় বা তারপরে উপায় বোঝায়, হ্যাঁ উপায় বোঝায় বা সহায়ক কিছু বোঝায়, সহায়ক কিছু বোঝায়, মাধ্যম বোঝায়, তাকে আমরা করণ বলি। তো এখানে দেখেন যে ব্যায়ামের শরীর ভালো থাকে, তার মানে কি ব্যায়ামের মাধ্যমেই কিন্তু শরীরটা ভালো থাকে। শরীর ভালো থাকে কিভাবে? ব্যায়ামের মাধ্যমে, ব্যায়ামের মাধ্যমে। তাহলে এই ব্যায়ামটা হচ্ছে করণ কারক, শুধু করণ না, যেহেতু শেষে কিন্তু একার আছে, শেষে একার থাকার কারণে এটা হচ্ছে সপ্তমী বিভক্তি, করণে সপ্তমী বিভক্তি হবে। এরপর আসেন পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে 48। 48 আমাদেরকে বলছে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা, কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা, কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40, 65কে, 65কে ভাগ করলে যথাক্রমে, ভাগ করলে যথাক্রমে 3, 4, 5, 3, 4, 5 ভাগশেষ থাকবে, 3, 4, 5 হচ্ছে ভাগশেষ থাকবে। এখন এই জায়গাটা একটু খেয়াল করেন তো ভাই, বৃহত্তম মানে আমরা জানি গসাগু করতে হয়, আর যে মানগুলো ভাগশেষের কথা বলে সেটা কিন্তু ভাগশেষ মানে ভাগ করে দিতে হয়, বিয়োগ করে ফেলতে হয় ভাগশেষটা। তাহলে 27 থেকে 3 যদি বাদ দেন তাহলে কত হয়? 24 হবে। 40 থেকে যদি আপনি 4 বাদ দেন তাহলে কত হবে? 36 হবে। 65 থেকে যদি আপনি 5 বাদ দেন তাহলে কত হবে? 60 হবে। এখন আপনার যে মানটা আছে এই মানগুলোর গসাগু বের করতে হবে। গসাগু মানে আমরা জানি, গসাগু কেন বের করব? বৃহত্তম সংখ্যা আছে তাই। আর এগুলো কিন্তু আমরা ড্রিম ব্যাচে যারা ভর্তি আছেন বা আমার যে পেইড ব্যাচে ভর্তি আছেন তারা কিন্তু অনায়াসে এগুলা বেসিক থেকে শিখেছেন। আর বেসিক শিখলে দেখেন প্রশ্ন সমাধান করা খুব ইজি। যারা বুদ্ধিমান তারা কিন্তু ঠিকই প্রাইমারি ড্রিম ব্যাচে ভর্তি হয়ে গেছে, কারণ তারা কি এক সাইড থেকে তারা কিন্তু বিগত সালে প্রশ্ন ভালো করে পড়ে ফেলতেছে, আবার বেসিক জিনিসটাও কিন্তু তারা পড়ে ফেলতেছে। কারণ শুধু বিগত প্রশ্ন পড়লে তো হবে না, এর পাশাপাশি বেসিকটা অবশ্যই জানতে হবে। তাহলে এটার যদি গসাগু বের করেন, আপনি ছোট সংখ্যা দিয়ে বড়টাকে ভাগ করেন, 24 36-এর মধ্যে কয়বার যায় ভাই? একবার যায়। 24 ওকে 24, অবশিষ্ট 12, এই সংখ্যাটা নামায় নিয়ে আসেন। তাহলে 12 24-এর মধ্যে দুইবার যাবে, 12 দুগুণে 24। যে সংখ্যার মাধ্যমে মিলে যায় ওটাই গসাগু। এবার এই 12 দিয়ে আপনি 60কে করবেন, তাহলে 12 দিয়ে যদি 60কে করেন 5 বরং কত হয় বলেন তো? 5 বরং হচ্ছে 60 হয়। তাহলে অ্যান্সারটা অবশ্যই আমাদের 12 হবে, 12 হচ্ছে এটার গসাগু হবে। আচ্ছা, এরপরে আসেন 49 নম্বর যে কোশ্চেনটা রয়েছে। 49 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যা বলা হবে, যা বলা হবে। আচ্ছা, যা বলা হবে এক কথায় কি হবে? এটা বাক্য সংকোচন, এটা হচ্ছে কি বাক্য সংকোচন। আচ্ছা, যা বলা হবে ভাই, ধরেন আমি এখন একটা কথা বলতে যাচ্ছি, তার মানে কি আমি ধরেন একটা মিছিল মিটিং অনুষ্ঠিত হয়েছে, সেখানে আমি এখন কথা বলতে যাব, তাহলে যা বলা হবে এখনো বলা হয়নি, তাকে বলা হয় হচ্ছে বক্তব্য। যেটা সামনে দেওয়া হবে বক্তব্য, তাহলে সেটাকে আমরা কি বলবো? বক্তব্য বলা হয়। এখন দেখেন এখানে কিন্তু আরো কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এ কিন্তু আপনার থেকে যায়, ইম্পর্টেন্ট এক কথায় প্রকাশ এখান থেকে একসাথে পড়ে ফেলতে হয়। যেমন দেখেন আমি যদি বলি যে আমি যদি বলি যে যা পূর্বে শোনা যায়নি, খেয়াল করেন, যা পূর্বে, যা পূর্বে শোনা যায়নি, যা পূর্বে শোনা যায়নি কি হবে ভাই? যা পূর্বে শোনা যায়নি এটা মনে রাখবেন অশ্রুতপূর্ব। মনে রাখবেন কি? অশ্রুত পূর্ব, অশ্রুত পূর্ব। এরপরে আমি যদি বলি যে যা বলা হয়নি, যা বলা হয়নি, এটার সাথে কানেক্টেড যেগুলো আছে সব করে ফেলবেন। যা বলা হয়নি এটা কি? অনুক্ত। যা বলা হয়নি সেটা হচ্ছে অনুক্ত।
এরপর দেখেন, আচ্ছা এরপরে আমরা যদি বলি যে লাভ করার ইচ্ছা, লাভ করার ইচ্ছা, দেখেন লাভ করার ইচ্ছা, তাহলে লাভ করার ইচ্ছাটা এখান থেকে আমরা কি পেতে পারি? লাভ করার ইচ্ছা হচ্ছে, মনে রাখবেন, লিপ্সা। লাভ করার ইচ্ছা হচ্ছে লিপ্সা। এরপরে আমি যদি বলি যে যা ভাবা ভাবা হয়নি, যা ভাবা হয়নি, যা ভাবা হয়নি সেটাকে আমরা এক কথায় বলবো হচ্ছে অভাবিত। যা ভাবা হয়নি সেটাকে আমরা বলবো অভাবিত। এরপরে যদি বলি যে পাওয়ার ইচ্ছা, লাস্ট আমরা যেটা জানবো সেটা হচ্ছে পাওয়ার ইচ্ছা। তাহলে পাওয়ার ইচ্ছাটাকে আমরা কি বলতে পারি বলেন তো? পাওয়ার ইচ্ছা হচ্ছে ইপসা। পাওয়ার ইচ্ছা হচ্ছে কি হবে বলেন তো? পাওয়ার ইচ্ছা হচ্ছে এখানে ইপসা হবে। ইপসা হচ্ছে পাওয়ার ইচ্ছা, আমি ক্লাসে। তাহলে যা পূর্বে হয়নি এখানে আমরা কি বলবো? দেখেন, যা পূর্বে শোনা যায়নি তাকে আমরা বলবো অশ্রুতপূর্ব। যা বলা হয়নি সেটাকে আমরা বলবো অনুক্ত। লাভ করার ইচ্ছা হচ্ছে লিপ্সা, যা ভাবা হয়নি অভাবিত। এবং পাওয়ার ইচ্ছাকে আমরা বলবো হচ্ছে ইপসা। আশা করছি এটা আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারছি। 50 নম্বর কোশ্চেনে চলে আসেন। 50 নম্বর কোশ্চেনটা বলা হয়েছে বাংলা সাহিত্যের কথা। বাংলা সাহিত্যের কথা। এই যে বাংলা সাহিত্যের কথা, এই বাংলা সাহিত্যের কথা কার রচনা? বাংলা সাহিত্যের রচনা এটা কার রচিত? তো এটা হচ্ছে রচনা করেছেন, বাংলা সাহিত্যের কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই কাজটা করছেন। আচ্ছা, তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্যের কথা উনি রচনা করেছেন। আচ্ছা, এখন কথা হলো যে ভাইয়া শুধু এইগুলো না, এটা ছাড়াও শহীদুল্লাহর বারবার পরীক্ষাতে যেগুলো আসে, শহীদুল্লাহর লেখা, সেগুলো আমরা একটু জেনে ফেলবো এর সাথে। যেমন দেখেন, ভাষা ও সাহিত্য একবারে পড়ে ফেলেন, তাহলে শহীদুল্লাহ থেকে আর ঝামেলা হবে না, ঘুরাই ফিরাই এগুলাই আসে। এরপর হচ্ছে আপনার বাঙ্গালা। এরপরে কি? বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত। বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত। এরপরে যদি আমরা বলি, দেখেন আরো আছে, অনেক আছে, তবে আমরা সবগুলো পড়বো না ভাই। এরপরে হচ্ছে আমরা যেটা জানবো সেটা হচ্ছে BMS, যার মানে কি বলেন তো? যার মানে হচ্ছে বুদ্ধিস্ট। যার মানে হচ্ছে বুদ্ধিস্ট মাইস্টিক সংস। মাইস্টিক সংস, এটা পড়বেন। আচ্ছা, তারপরে আমরা আরেকটু বলতে পারি যে বাংলা ভাষার ব্যাকরণ। বাংলা ভাষার ব্যাকরণ, মূলত এগুলোই পরীক্ষাতে বারবার আসে, বাংলা ভাষার ব্যাকরণ। প্রিয় ভাই বোন, আজকে আমরা 50 পর্যন্ত পড়ে ফেললাম। আমাদের বাকি আছে এখনো 25টা কোশ্চেন। আমরা আরো 2টা ভিডিওর মাধ্যমে আমরা এটা কমপ্লিট করব। সকালবেলা কিন্তু আমরা ইতিমধ্যে BCS এর প্রশ্ন আমরা সমাধান দিয়েছি। আপনারা ক্লাসগুলো অবশ্যই পরপর দেখার চেষ্টা করবেন। দেখবেন খুব সুন্দর একটা প্রস্তুতি আপনাদের এখান থেকে কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে সবাই ভালো থাকবেন, আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।